হয়তো আমি দেখে এখানে আসি, এত কিছুর পরও এত কিছু হয়ে গেছে, তারপরও আমি এখানে আসি। এখন আমাকে যদি এভাবে বাঁচতে না দেওয়া হয়, হয়তো আমি অন্য কোনো কিছু করে ফেলবো, তখন আবার যেন আপনার আফসোস না করেন। আপু, পাশের বাসার উনি কি তরকারির কথাটা বলছে, ওইটা ক্লিয়ার করো। আপু, পাশের বাসা থেকে আমি কোনোদিনও তরকারি চাইতে চাইনি, বুঝছো। একদিন হচ্ছে তোমাদের ভাইয়া, মানে ওই দিন আমাদের বাসায় সবজি রান্না হয়েছিল, ডিম রান্না হয়েছিল, তোমাদের ভাইয়া হচ্ছে ডিম সবজি খাবে না, যার কারণে আমি একদিন তরকারি চাইতে গেছিলাম। সেই তরকারি এনে কিন্তু তোমাদের ভাইয়াকে আমি খাওয়াইও দিয়েছিলাম। সেটা হচ্ছে ঈদের পরের দিন, মেবি না যেন ঈদের দিন আমরা ওই যে একটা রেস্টুরেন্টে গেছিলাম খাওয়া দাওয়া করতে, তারপর আসার পরে ঈদের পরেই হবে। তখন হচ্ছে ওই একদিনই ভাবি যদি বলতে পারে যে আমি তাদের বাসায় রেগুলার যে তরকারি নিয়ে আসছি, তাহলে হচ্ছে আমার আর কিছু বলার নেই, কারণ আমি হচ্ছে ওই একদিনই তোমাদের ভাইয়ের জন্য হচ্ছে তরকারি আনতে গেছিলাম। এটা যদি উনি বানায় ফেলে যে আমি তরকারি চাইতে গেছি, আমি খাবারের জন্য গেছি, তাহলে আমার আর কোনো কিছু বলার নেই, কারণ মানুষ তো মুখ দিয়ে কত কিছুই বলতে পারে। আপু, আগের দিন তোমার লাইফটা দেখতে পারি নাই, এই যে আজকে তো দেখতেছো, এই জন্য কমেন্টও করে ফেলছো। মায়াবী চোখ। না ভাই, আমার চোখ সুন্দর না, এগুলো বইলো না, বুঝছো। আপু, তোমার মতো চালিয়ে যাও। হ্যাঁ আপু, দোয়া করো। অসাধারণ, থ্যাংক ইউ। অনেক মানে নেট প্রবলেম হইতেছে, আর বাইরে অনেক বৃষ্টি আছে, সকাল থেকে অনেক বৃষ্টি, মানে একটুও কমতেছে না, হয় জোরে জোরে পড়তেছে আর নয়তো আস্তে আস্তে, কিন্তু তার মধ্যে অনেক বাতাস আছে। আহাত ভাইয়ের দোষ। আমি আপু কারো দোষ দেইনি, কারণ হচ্ছে আমি নিজে মানায় নিতে পারিনি, বুঝতে পারছো। আমি তো সব জেনে শুনে গেছি, জেনে শুনে যাওয়ার পরও আমার মানায় নিতে পারিনি, এটাই হচ্ছে কথা। আমি কারো দোষই দিই না। দেখো কি এসেছে, দেখো আসার সময় পেটুটা দেখা গেছে, সবাই আয়াসের পেটুটা দেখে ফেলেছে। আপু, তোমার মনে হয় নেট সমস্যা। হ্যাঁ আপু, আমার অনেক নেট সমস্যা, বুঝছো। একদম ঠিক আপু, হ্যাঁ রাইট। আখি মনে হয় ভয় পায় তাই বলে না, একদম রাইট, আমি অনেক ভয় পাই, এজন্য হচ্ছে আমি বলি না। স্বামীর ভালোবাসা বিহীন কিভাবে থাকছো গো? ট্রাই করছি আপু, মানে থাকার জন্য অনেক ট্রাই করছি। কেউ হয়তো বিশ্বাস না করলেও উপরে আল্লাহ তো দেখছে, আমার আর কোনো কিছুই বলার নেই। পাশের বাসা ভাই, এই পাশের বাসা করো না, বুঝছো, কারণ আমি এসব ব্যাপারে কোনো কথা বলতে চাচ্ছি না। তোমার বাড়ি মুন্সিগঞ্জ কোথায়? আমার বাড়ি হচ্ছে মুন্সিগঞ্জ টঙ্গিবাড়ি। আর কোনো অ্যাড্রেস দিব না, তাহলে তোমরা আমার বাসায় যাবা। আপু, তুমি আগের মোবাইলটা কই? আগের আইডিটা কি হয়েছে? আপু, আগের মোবাইলটা হচ্ছে ওই দিন যেদিন আমাদের বাসায় আসছে, ওই দিন ঝামেলার কারণে তিশা রাগ করছে, এই জন্য হচ্ছে আমার মোবাইল মানে ভেঙে ফেলছে আসার দিয়ে। আর হচ্ছে আমার আগের আইডিটার পাসওয়ার্ড ওদের কাছে চাইছিলাম, ওদের কাছেও নাকি নাই, তোমাদের ভাইয়া সব জায়গা থেকে লগ আউট করে দিচ্ছে, তো এই জন্য আর কি ওইটা আমি ইউজ করতে পারতেছিলাম, যেহেতু পাসওয়ার্ড নেই, আর আমার কাছেও ছিল না, তো এই জন্য হচ্ছে আমি নিউ আইডি খুলছি, আমার সবকিছুই নতুন। আয়াস লাভ ইউ বাবা, বলে লাভ ইউ, বলে চুম্মা চুম্মা, চুম্মাও দিতে পারে এখন। আয়াস লাভ ইউ। ওরে বাবা, আয়াস এত মানুষ ভালোবাসে, এখন দেখতেছে আয়াসের ফ্যান ফলোয়ার সবাই। তুমি আয়াসকে নিয়ে ভালো থাকো, দোয়া করো আপু। বাবু কেমন আছে? বাবু আলহামদুলিল্লাহ ভালো আছে। বাবুর কিন্তু আর কয়দিন রিয়া, 15 দিন পরে, 15-16 দিন পরে বাবুর হচ্ছে 6 মাস পূরণ হয়ে যাবে। তখন থেকে বাবু খিচুড়ি খেতে পারবে, বাবু এখন থেকে খেতে চায়, ভাত খেতে চায়, কিন্তু বাবু এখন পারে না, সবকিছু খেতে চায়। সবাই যখন খায়, আমরা যখন সকালে উঠে নাস্তা খাই, আমার আবু যখন সকালে উঠে দেখে যে আমার আবু কিভাবে খাইতেছে, হাত দিয়ে কিভাবে খাইতেছে, মানে কোন পর্যন্ত নিতেছে, আমার আবু যখন হা করে ও হা করে, মানে এরকম একটা অবস্থা। আমারে একটু ভাইরাল করো। খাদিজা লাইফস্টাইল আপুকে একটু সবাই লাইক কমেন্ট করো, আপু পেজটা একটু ফলো করে দিও। আয়াস পাখি, তুমি কি গোসল করছো আজকে? না, আয়াস পাখি আজকে গোসল করে দেনি, আজকে হচ্ছে আয়াসের মাথা মানে ইয়ে করে দিছে, পানি দিয়ে দিছে, আর হচ্ছে শরীর মুছাই দিছে, আজকে তো অনেক বৃষ্টি, ঠান্ডা, এই জন্য। মাশাল্লাহ মাশাল্লাহ, আল্লাহ দেখো, এই যে মামার সাথে এখন এখন তুমি দুষ্টামি করতেছো, দেখ টিপের পাউডার গুলো সব আর কি শেষ করে দিছে একদম ঘষা দিয়ে। আয়াস হচ্ছে ওর মামার সাথে অনেক খেলু করে, এই যে তোমরা এখন দেখতেছো যে আয়াস হাসতেছে। হাই আয়াসের মাম্মা, বলো হাই, বলো হাই, বলে যে চুম্মা চুম্মা চুম্মা। আখি, তুমি নাকি চিপস আলমারিতে রেখে খেতে? হ্যাঁ আপু, আমি শুরু থেকেই, কারণ হচ্ছে কোন একটা জিনিস নিয়ে আসলে, মানে আমার যে জিনিসটা মানে পছন্দ, দেখতাম কি মানে
খাওয়ার আগে ওটা শেষ হয়ে যেত, যার কারণে আমি হচ্ছে আলমারিতে নিয়ে রাখতাম। এটা মানে আমার একটা বদ অভ্যাস। এখন যদি বদ অভ্যাস হয়ে থাকে আমি সবার কাছে মাপ চাই, কারণ সবার অভ্যাস তো একরকম হয় না। আমি বাসায় এরকম সেম। আমি স্পেসিফিক মানে কিছু কিছু জিনিস খাই, আমি আবার সব ধরনের জিনিস খাই না। তো এই জন্য দেখা যায় আমি যে জিনিসটা পছন্দ করি আমার রাত বিরাত হুটহাট করে খেতে ইচ্ছে করে, তখন আমি ওই জিনিসটা না পেলে আমার কাছে অনেক খারাপ লাগে। আয়াস লাভ ইউ বাবা, বলে লাভ ইউ টু। তুমি চুপ করে না, কথা বলতে আসসালামু আলাইকুম, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি আলহামদুলিল্লাহ। তুমি তোমার পেজ নিয়ে অনেক দূর এগিয়ে যাও, দোয়া করি আপু। হাই আয়াস, বলো হ্যালো। আয়াস এখন ওর মামার দিকে তাকে আছে, ওর মামার সাথে অনেক দুষ্টুমি করতেছে, এই জন্য আয়াস দেখতেছে। উপরে কোথায়? না, তোমাদের ভাইয়া হচ্ছে নিচে ছিল, যেহেতু গাড়ি নিয়ে আসছিল, তোমাদের ভাইয়া মনে হয় গাড়িতে বা নিচে ছিল। আর তোমাদের তিশা আপু হচ্ছে আসছিল, আর হচ্ছে সামি আসছিল, রাজ আসছিল, সাইমন আসছিল। তারপরে হচ্ছে বাবুকে দেখে গেছে, বাবুর সাথে কথা বলছে। হাই আয়াস, বলো হ্যালো। আমার নামটা একটু বলো। ফ্যামিলি লাইফস্টাইল সোনিয়া। আপুকে সবাই একটু ভালোবাসো। আল্লাহ, স্লো কানেকশন দেখাইতেছে। দেখো যে আয়াস কি করতেছে, দেখো দেখো। ও মা আল্লাহ। আপু জীবন কারোর জন্য থেমে থাকে না। অবশ্যই আপু, জীবন কারোর জন্যই থেমে থাকে না। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, আয়েশের হাসিটা অনেক সুন্দর। দেখো আপু, আপু তুমি আলিশাকে মিস করো না? অবশ্যই আপু মিস করি, কিন্তু আমি চাচ্ছি না যে আমি কারোর সাথে কোনো কন্ট্রাক্ট মানে রাখতে। আমার ছেলের জন্য যদি ওর বাবা ওর মা, যেহেতু আমি ওর মা, ফিসা ওর মা, ওই ক্ষেত্রে ফিসা তো অবশ্যই ভালোবাসে, আমার দিক থেকে কোনো বাধা কখনোই থাকবে না। আমি হচ্ছে সবসময় ওদের সাথে কন্ট্যাক্ট করতে দিব, যখন মন চায় আমার ছেলেকে দেখতে পারবে। এটা নিয়ে আমার কোনো সমস্যা নেই। রাত হোক, গভীর রাত হোক, যখন ইচ্ছে আসবে এসে দেখে যাবে। এটা আজকে যেমন আসছে সকালবেলা এসে দেখে গেছে, আমার কোনো সমস্যা নেই। এটা আমার এই সময় এটা নিয়ে আমার কখনো কোনো সমস্যা থাকবেও না। এদের যত নাটক 2 দিন পর ঠিক হয়ে যাইব, দেখেন 2 দিন পর ঠিক হয় কিনা। ভালোবাসা অবিরাম আপু। আপু অনেকগুলো কমেন্ট করছে, একটাও রিপ্লাই দেও নাই। করি লাইফস্টাইল, এই যে এখন দিয়ে দিচ্ছে। আসলে আপু অনেক কমেন্ট আসতেছে। আপু আপনার লাইভ দেখার জন্য আমি অপেক্ষায় ছিলাম, একটু ভালোবাসা দিয়েন। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। তোমরা অনেক অনেক ভালো থাকবা, কারণ আজকে একটা পোস্ট দিচ্ছে, এই জন্য তোমরা এত মানুষ ওয়েট করছো। আখি তুই কই আসোস? নারায়ণগঞ্জ কবে আসবি? আমি এখন আমাদের বাসায় আছি, জানি না কবে যাব। পেজের রিচ ডাউন, তাই নাটক শুরু করছে। আপু এই পার্সোনাল ব্যাপার নিয়ে, একদম পার্সোনালের থেকে আর পার্সোনাল এইসব ব্যাপার নিয়ে যেহেতু এত সমালোচনা হয়ে গেছে, আমার মনে হয় না যে এগুলো কখনো ঠিক করার মতো। এই টপিকগুলো আমার জায়গায় হয়তো কেউ থাকলে এগুলো কখনোই ঠিক করতো না। আর আমিও মানে ওইরকম কোনো ইচ্ছা নাই যে আমার এইসব ব্যাপার নিয়ে আর কোনো কিছু মানে সামনের দিকে আগানোর। আমি এখন চাচ্ছি যে আমার মতো সবকিছু করতে। এখন তোমরা যদি আমাকে সাপোর্ট না করো, কোনো কিছু সম্ভব না। কারণ আমি চাই যে তোমরা আমার পাশে থাকো। আর অনেক অনেক মানুষ আমাকে অনেক ভালোবাসে, এই জিনিসটা অনেক ভালো লাগে। আপু আহাত ভাই ওকে আসছিল না, আমার কারোর সাথে কোনো কথা হয় নাই। আমার বাবুকে আর কি দেখতে আসছিল, বাবুর সাথে কথাবার্তা হয়েছে, আমার আম্মুর সাথে তিশার সাথে কথাবার্তা হয়েছে, কিন্তু আমার সাথে কারো কথাবার্তা হয় না। আসলে কি আমি মানে চাচ্ছি না, মানে আমি আমার দিক থেকে কোনো কথাবার্তা বলতে। বাবুর যদি ভরণ পোষণের খরচ দেয়ও, আমি চাইবো যে আমার যেন কোনো ভরণ পোষণ না দেয়, কারণ আমি নিতে চাচ্ছি না। আজকে হচ্ছে তিশা নিচে যাওয়ার পরে যখন আর কি চলে যাবে, তখন হচ্ছে রিয়ার কাছে একটা ড্রেস পাঠিয়েছে, তো আমি সাথে সাথে কল দিয়ে বলছি যে আমি ড্রেসটা রাখবো না। তো কুরিয়ার নাম্বার তারপর বাসার অ্যাড্রেস যদি দিত হয়তো আমি পাঠিয়ে দিতাম। তো তিশা বলছে যে আমি নিতে পারবো না, তোর যদি ইচ্ছা করে কাউকে দিয়ে দিস। তো আমি হচ্ছে এই ড্রেসটা আমি রাখবো না, হয়তো কাউকে দিয়ে দিব, নয়তো ফেলে দিব। নোস্পিন কই আপু? আমার হচ্ছে নাকে সমস্যা ছিল, আমি নোস্পিন অনেক আগেই খুলে ফেলছিলাম, কারণ আমার নাকে এর আগেও নাক ফোরানো হয়েছিল, কিন্তু তারপরও আবার ফোরানোর পর এখানে ফুলে গেছিল, যে এখন একটু একটু দাগ আছে, যার কারণে আমি নোস্পিন পড়তে পারি না, ব্যথা করতেছিল অনেক, তো ওই ইয়াতে খুলে ফেলছি। আপু আমার নামটা নাও। আর নামটা নেওয়ার কথা বলে কই গেল? SM ব্লগ। আপনি নাকি শুধু নারায়ণগঞ্জ যেতেন? আয়াসের যখন 2 মাস, তখন আমি একবারই নারায়ণগঞ্জ গেছিলাম। ওই দিনও বাসায় এরকম ঝামেলার কারণে ওই দিনও আসতে চাইনি। তারপর হচ্ছে আমি গেছিলাম হচ্ছে সকালবেলা, তো ওই দিন রাত 12টায় হচ্ছে আম্মুর সাথে কথাবার্তা বলে তারপর হচ্ছে আমি ওই দিন হচ্ছে আম্মুর কাছে গিয়েছিলাম রাতে। ওই দিন আমার বান্ধবীর বাসায় স্টে করিনি। তো এটা নিয়ে যদি কেউ বানায় ফেলে যে আমি ওই দিন আমার বান্ধবীর বাসায় ছিলাম, আমার আর কোনো কিছু বলার থাকবে না, কারণ ওইখানে সারাদিন ছিলাম আর সারাদিনই কথাবার্তা হইতেছিল সবার সাথে, আমার বোনের সাথে, আমার শাশুড়ির সাথে, আমার বাসার সাথে, আমার আম্মুর সাথে, আব্বুর সাথে। তারপর এক পর্যায়ে আমি চিন্তা করছি যে না যাই, আম্মু আমার সাথে কথাবার্তা বলছে সব কিছু ভেঙে,
তো ওই আম্মুর বাসায় যাওয়া হয়েছিল, তারপর সকালে আমি ওই বাসায় আর কি যাই। তৃষা আপুর মাকে নাকি আসতে মানা করছিলাম, ওইরকম ভাবে কোনো কিছুই বলা হয়নি। আম্মু আর কি আসতে চাইছিল আমাদের বাসায় আজকে দেখতে, কথাবার্তা বলতে, কিন্তু আমার বাবা আর কি ওইখানে আর কি ফোন দিয়েছিল রাতে। আমার বাবা আর কি বলছে যে যেহেতু আপনারা মেয়েরা মেয়েরা থাকবেন, আমি, আমার বোন, আমার মা, তারপর হচ্ছে আমাদের পাশের বাসারও আন্টিরা থাকতে পারে, যেহেতু সবার পাশের বাসার মানুষ নাক গলায়, তো অবশ্যই আমাদের পাশের বাসার মানুষ নাক গলাবে, এটাই স্বাভাবিক। গলায় না, বাট গলাতেই পারে, এটাই স্বাভাবিক। তো এক কথায় দুই কথায় যদি কোনো কথায় মিসআন্ডারস্ট্যান্ডিং হয়, তো দেখা যাবে এটা নিয়ে একটা সমস্যা হবে। যার কারণে আমার বাবা বলছে যে এখন না এসে আপনি চাইলে ঈদের পরে আসতে পারেন। আর এখন যেহেতু সামনে ঈদ, আমার আব্বুর দোকান রেখে আব্বু 1 মিনিটের জন্য কোথাও সরতে পারে না। আর ওই সময় হচ্ছে রাত 10 মানে সকাল 10টা-11টার দিকে আসতে চাইছিল আম্মু। তো এই জন্য আব্বু আর কি ভালোভাবেই বলছে যে এখন না এসে রাতে আসতে পারেন, মানে ঈদের পরে আর কি আসতে পারেন, বা যেদিন আমি থাকবো বাসা ওই দিন আসতে পারেন। তো ওইটা যদি অন্যভাবে নিয়ে থাকে তাহলে আমি আম্মুর কাছে মাপ চাই, আমাকে ক্ষমা করে দিয়েন, আমার কোনো কিছুই বলার নেই। আপু তুমি সবকিছু ভুলে এক হয়ে যাও, তোমার ছেলে আছে। আপু এই কয়দিন যা যা ঘটছে এই কোনো কিছুই ভুলার মতো না, বুঝতে পারছেন? কোনো কিছুই ভুলার মতো না। হয়তো আমি দেখে এখনো এখানে মানে বসে 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 কথা বলতেছি, আমার জায়গায় যদি অন্য কেউ থাকতো তাহলে হয়তো আত্মহত্যা করতো বা সুইসাইড করতো আপু, বুঝছেন? হয়তো আমি দেখে এখানে আসি, এত কিছুর পরও, এত কিছু হয়ে গেছে তারপরও আমি এখানে আসি। কিন্তু এগুলো নিয়ে যদি আমাকে সবসময় সাফার করতে হয় তাহলে তো কোনো কথা নেই। আমি চাচ্ছি না যে আমাদের এই সম্পর্কটা সামনের দিকে আগাক, ওরা ভালো থাকুক। আমি এখনো বলি যে ওরা ভালো থাকুক, এই জন্য আমি সরে আসতে। এটা নিয়ে আমার কোনো কমপ্লেনও নেই, কোনো অভিযোগও নেই। আমি আমার মতো এখন বাঁচতে চাই। এখন আমাকে যদি এভাবে বাঁচতে না দেওয়া হয়, হয়তো আমি অন্য কোনো মানে কিছু করে ফেলবো, তখন আবার যেন আপনার আফসোস না করেন। হ্যাঁ, লাইভ বলছে আমার বাবা নাকি, আমি নাকি জীবনে কোনোদিন 5 লাখ টাকা একসাথে চোখে দেখি নাই। আমরা গরিব, কোনো এটা নিয়ে আমার কোনো সমস্যা নেই, আমার বলতে কোনো খারাপ লাগাও কাজ করে না, কারণ আমরা গরিব। গরিব হলে যদি মানুষের কাছে ছোট হয়ে থাকতে হয় তাহলে ওইসব মানুষ কোনো মানুষের মেন্টালিটির মধ্যে পড়ে না। গার্মেন্টস নিয়ে যে কথাটা হইলো, মানে আমার মনে হয় কি বাংলাদেশের প্রত্যেকটা ফ্যামিলিতে একজন দুজন করে গার্মেন্টসে জব করে। আমি আর কি যতটুকু জানি, এখন যদি আমার জানা যদি ভুল হয় তাহলে এটা আমার ভুল। গার্মেন্টসে জব করে পেট চালায়, এটাও একদম ঠাট্টা মজার মধ্যে নিয়ে এসে পড়ছে। মানে গার্মেন্টসে জব করে 7,000 টাকা বেতন, কান্না করুন আপু, কান্না আসলে আটকে রাখা যায় না। যা যা হইতেছে আমাকে নিয়ে, যা যা বলতেছে, আমি যদি আমার মতো থাইকাও যদি আমি সব দিক থেকে প্রেশার ক্রিয়েট করতেছে আমার উপরে, মানে আমার মনে হয় না আমি বেশি দিন এভাবে স্টে করতে পারবো। আমার যদি কখনো কোনো ক্ষতি হয়ে যায় তাহলে যেখানে মানুষের কোনো মান সম্মানই থাকে না ওইখানে আমার মতে না যাওয়াটাই বেটার। এখন তোমরা অনেকেই যারা যারা বলতেছো আমার ছেলের জন্য, আমি তো আমার ছেলের সাথে কারো কন্ট্যাক্ট অফ করিনি। আমার ছেলের সাথে যারা কথা বলবে বলবে, আমার কোনো সমস্যা নাই, আমার কোনোদিন থাকবেও না। যদি ওরকম থাকতো তাহলে আমি আজকেই কাউকে বাসায় আসতে দিতাম না। আর রইলো আমার ছেলের ঘরের পোষণের কথা, এখন কে দুধ আর ডাইপার আনছে আমি জানি না, কিন্তু আমি ভাবছি যে ওর বাবাই হয়তো পাঠাইছে। কিন্তু অনেকে কমেন্ট করতেছে যে না, পিসাপু যেহেতু গেছে পিসাপু নিয়ে গেছে। এখন এটা যদি আমার ছেলেকে দুধ আর ডাইপার দিয়ে তারপর যদি আবার খোটার সম্মুখীন করে তাহলে আমি বলবো যে আমার ছেলের কোনো খরচাদি কিচ্ছু দেওয়া লাগবে না, আমার তো খরচের কোনো প্রশ্নই আসে না এখানে। যদি আমি রাখতাম তাহলে আজকে ড্রেসটাই রাখতাম, কিন্তু রাখবো না। আর ব্যান্ড আর ওই যে হাতের একটা ব্রেসলাইট আমি চাই না, এগুলো কেন আমার জন্য নিয়ে আসছে? আপু তুমি ছেলেটার দিকে তাকিয়ে সব ঠিক করে ফেলো গো আপু। আপু আমার জায়গায় যদি থাকতাই এরকম ভাবে অপমানিত হইলে মানে তোমরা কি করতে? আমার তো আইডিয়া নাই। প্রতিনিয়ত আমার ব্যাপারে কথা বলা হচ্ছে, প্রতিনিয়ত সবসময়। আমি তো বলি নাই কারোর নিয়ে, আমি তো ফার্স্টে কিছু শুরুই করিনি। আমাকে নিয়ে পোস্ট দেওয়া হইলো, আমাকে নিয়ে সব বলা হইলো। আপু তোমার কাছে রিকোয়েস্ট আসার কথা ভেবে কোনো উল্টাপাল্টা কিছু করবে না। আমাকে যদি ঠিকভাবে ভালোভাবে যদি বাঁচতে না দেওয়া হয় হয়তো আমি কোনো অকারেন্স করে ফেলবো, এটা আমি তোমাদের সামনেই বলি। কারণ আমি চাই যে এখন আমি আমার মতো ভালো থাকছি। এখনো যদি আমাকে নিয়ে পইরা থাকে সবাই, এখনো যদি আমাকে নিয়ে সবাই কথা বলে, আমি তো ভাই একটা মানুষ, রক্ত মাংসের মানুষ, তো কতক্ষণ মানে সহ্য করা যায়, কতক্ষণ? আমাকে নিয়ে ছেলের
দুধটা পর্যন্ত নিয়ে খোটা। তারপর হইতেছে বাবা মা, আমি নাকি কারো বাসায় কাজ করার যোগ্যতাই রাখি না। আমি কারো বাসায় কাজ করার যোগ্যতা রাখবো কিভাবে ভাই? আমার ফ্যামিলিটা ওইরকম না, বুঝছো? আমার ফ্যামিলির একটা ব্যাকগ্রাউন্ড আছে। বোন সব ঠিক করে ফেলো। না, ঠিক করে ফেলবো না, আমি চাচ্ছিও না কোনো কিছু ঠিক হোক, কারণ আমি যেতেই চাই না ওখানে। এখনো বলতেছি আমি ওখানে যেতেই চাচ্ছি না। কেন তোমরা বারবার এইসব কমেন্ট করতেছো? আপু তোমার জন্য আমার খুব খারাপ লাগে, দোয়া করো আপু যাতে স্ট্রং থাকতে পারি। আসলে আপনারা কি পাগল? মনে হয় আমরা পাগলই। আপু তুমি আমার কমেন্ট পড়লে না কেন? এই যে পড়লাম, অনেক অনেক কমেন্ট আসতেছে আপু। আপু আর যাইও না। আমি ভাবতেছি কি তোমরা এত কমেন্ট করতেছো, আমি তোমাদেরকে বলতেও পারতেছি না। আসলে আমার যাওয়া কেন, এই কথাটাই বা উঠবে কেন? আমি যেখান থেকে চলে আসছি ওখানে তো না। ও আর অনেকেই কমেন্ট করতেছে নাকি তোমাদের ভাইয়া জানে না। আমার আব্বুকে তিশাই ফোন দিয়েছিল যে আপনার মেয়েকে এখন নিয়ে যান, বাসায় একটা ঝামেলার কারণেই। কিন্তু আমার আব্বুকে কল দিয়ে যদি এসব কথা বলার পরও যদি বলে যে আমি একা আসছি, আবার অনেকে বলতেছে যে আমি নাকি কক্সবাজার থেকে আসার পরে দেখছি যে আমি বাসা চলে আসছি। এগুলো আসলে মানুষ না জেনে কমেন্ট করতেছে। ভুল ভাবতেই পারে, স্বাভাবিক। আমি ওই বাসায় যেদিন চলে আসলাম বাসায়, ওই দিনই ওরা কক্সবাজার গেছে। তো ওই দিন আসার আগে আমার আব্বু আমাকে কল দেওয়া হয়েছে, আমার আব্বুকে আমার আব্বুকে ফোন দিয়ে বলা হয়েছে যে আমাকে যেন নিয়ে যায় বাসা থেকে। তো ওই সুবাদে আমার আব্বু আমার আম্মুকে পাঠাচ্ছে। আমার আব্বু একটু অসুস্থ ছিল। তো এটা কিন্তু বাসার সবাই জানতো। যখন আমার আব্বুকে কল দেওয়া হয়েছে, বাসার সবার সামনেই কল দেওয়া হয়েছে যে আপনার মেয়েকে এসে আপনি নিয়ে যান। ছেলেকে নিয়ে সুন্দর মতো একটা জীবন সাজাতে চাই আপু, কিন্তু পারতেছি না। আমি হয়তো মরে গেলে আমার ছেলেটা হয়তো মানুষের দুয়ারে দুয়ারে লাখ চেষ্টা খাবে। আমি জানি না আমার ভবিষ্যতে কি হবে বা সামনেই বা কি হবে। কারণ মানুষকে বেশি পরিমাণ প্রেশার দিতে দিতে ওই মানুষটা কিন্তু আর ওইভাবে বাঁচতে পারে না। ভুল কোনো স্টেপ নিয়ে ফেলে তখন আবার সবাই আফসোস করে যে এই কাজটা কেন করলো। কিন্তু মানুষকে প্রেশার দিতে দিতে মানুষ কিন্তু আর থাকে না। মানুষের মন মেন্টালিটি কিন্তু ওইরকম থাকে না। আমি এখন দেখতেছি যে আমি এই পিঠে কথা বললেও দোষ, এই পিঠে কথা বললেও দোষ, সবকিছুতেই দোষ। আমার সবকিছুতে দোষ আর দোষ। তো আমি চাচ্ছি না আমি কোনো কিছু নিয়ে আর দোষী সাব্যস্ত হতে। তো আমি বলবো যে আমার কোনো খরচ কোনো কিছু লাগবে না। ছেলের খরচ যদি দিতে ইচ্ছে করে দিবে, আর না দিতে ইচ্ছে করলে আমার কোনো জোর নাই। যেহেতু আমার ছেলে দুধ ডাইপারের জন্য নাকি আমার পায়ে ধরতে হবে, পায়ে ধরে তারপর নিতে হবে। ওইখানে আমি চাই না যে পায়ে ধরে দুধ ডাইপার নিয়ে আসবো। যদি পায়ে ধরারই হয় আমি আমার বাবার পায়ে ধরবো, ঠিক আছে? পায়ে যদি ধরারই হয় আমি আমার বাবার পায়ে ধরে তারপর আমার ছেলের জন্য দুধ ডাইপার চাইবো। তোমাকে অনেক ভালো লাগে, থ্যাংক ইউ আপু। তুমি অনেক স্ট্রং থাকো, দোয়া করো আপু। থাকতে চাই, কিন্তু এই সব প্রেশারে আমি পারতেছি না। আল্লাহ না করুক আমি যদি ওরকম হয়ে যায়, আমি হয়তো লাইভে এসে কোনো একটা কিছু করে ফেলবো। কারণ যেভাবে আমাকে সব দিক থেকে প্রেশার দেওয়া হইতেছে, সব দিক থেকে, আমি যা করতেছি, যা বলতেছি, ওই বাসায় থাকা অবস্থায় আমি যে জিনিসটা করি নাই সেই জিনিসটাও আর কি আমার নামে বলা হইতেছে। এই যেমন পাশের ভাবির কথাটা, যেমন আমি নাকি তরকারি নিয়ে আসতাম। ভাবি যদি এই কথাটা সত্যি প্রমাণ করতে পারে তাহলে তো আমি বললাম যে আমার কোনো কিছু বলার নেই। ঈদের পরে হয়তো 2-1 দিনের পরে তখনই তোমাদের ভাইয়ার জন্য, তোমাদের ভাইয়া আর কি বলছে যে পাশের ভাবির বাসায় গিয়ে দেখো, আর নয়তো আরিফদের বাসায় গিয়ে দেখো, যে আরিফ মামা যে। তো আমি ভাবিদের বাসায় গিয়ে মাছের তরকারি পাইছিলাম। তো ওইটা দিয়ে কিন্তু তোমাদের ভাইয়াকে ভাত খাওয়াই দিয়েছিলাম। এইটা নিয়ে ভাবি বানায় ফেলছে যে আমি নাকি ডেলি তরকারি নিয়ে আসি। আর ভর্তার কথা, ভর্তা ভাবি নিজে বানায় নিয়ে আসতো। তো ওইখানে আর কি বলছে যে ভাবি আপনি ছোট ভাবি আপনি কি ভর্তা পছন্দ করেন? তো আমি আর কি বলছি যে ভাবি আমি রসুনের ভর্তা, শুটকি ভর্তা, এই দুইটাই পছন্দ করি বেশি। এটা আমি কিন্তু ওনাদের বাসায় গিয়েও বলি নাই। আর ওইখানে ইভেন বলা হয়েছে আমি কি বাসায় গিয়ে বলি যে ভাবি ভর্তা বানায় দেন। আপু তুমি দুর্বল হলে ওরা আরো বেশি বলবে। বলুক আপু, দেখি কতদূর বলতে পারে। আপু তুমি মরে যাওয়ার কথা কখনো বলবা না, আয়েশের জন্য হলেও বাঁচতে হবে। আমি বাঁচতে চাই, আমি আমার নিজের মতো করে বাঁচতে চাই। ওই সংসারে গেলে আর এই রেসপেক্টটা
আসবে না, সবকিছু মানে মিলিয়ে আমি চাচ্ছি না, কারণ আমি চাই না যে আমার জন্য, আমি দেখতেছি যে একটা জায়গায় প্রতিনিয়ত ঝামেলা হচ্ছে, তো আমিও মানুষকে মেন্টালি প্রেশার দিতে চাই না। যেমন তোমাদের ভাইয়াকে একটা কথা বললে মানে মেন্টালি প্রেশার তার কাছে লাগে, তো আমি ওইখানে কথা বলাই আর কি ছেড়ে দিলাম, যে এখানে যাব না, কথাও বলবো না, তাহলে তো আমি মেন্টালি প্রেশার দিতেছি না। আমার জন্য যদি একটা মানুষের ক্ষতি হয়, আমি চাইবো না যে ওই ক্ষতিটা হোক। অনেক অনেক দোয়া রইল তোমার জন্য, দোয়া করো আপু। ওই ভাবি ভাইরাল হইতে আইছে 100%, জানি না কে কেন আসছে, কিন্তু আমার কথা হচ্ছে, আমার কথা কেন বলে ভাইরাল হতে হবে? আমি তো একটা সাধারণ একটা মেয়ে, গার্মেন্টসে জব করতাম, তারপর হচ্ছে কালো, আমি দেখতে সুন্দর না, আমার কথা বলে কেন ভাইরাল হবে? ভাইরাল হলে অন্য কিছু বলে ভাইরাল হোক, তাতে তো আমার কোনো সমস্যা নাই। কে অভদ্র আর কে ভদ্র এগুলো হচ্ছে মানুষ দেখলেই বুঝে। এগুলো মানুষকে আমার ঢোল পিটে বলতে হবে না, বা মসজিদের মাইক নিয়েও বলতে হবে না যে আমি অনেক ভালো, কখনোই না। প্লিজ আপু এটা বাদ দাও, আমিও চাচ্ছি না এসব ব্যাপারে নিয়ে কোনো কথা বলতে, কারণ তোমরা খালি জানতে চাও। ভেবে চিনতে আগেই কাজটা করা উচিত ছিল। হ্যাঁ আপু, মানুষ তো ভুল করে, ভুল থেকে মানুষ শিক্ষা নেয়। আপনি নাকি, ওই গেল আল্লাহ কমেন্টটা, ভাই এত কমেন্ট আসতেছে মানে আমি পারতাছি না পড়তে। আপনি নাকি তিশার জায়গা দখল করতে চান আয়াস হওয়ার পর থেকে, নাকি আপনাকে আপনার অহংকার বেড়ে গেছে? কি কি বলতেছে লাইভে এসব ঝামেলা থেকে আগে? আমি কখনোই কারো জায়গা দখল করতে চাইনি, আমি তো জেনে শুনেই গেছি, কারণ আমি তো জানতামই যে ওয়াইফ আছে তার, জেনে শুনেই তো গেছি। জেনে শুনে যাওয়ার পর একটা মানুষ আরেকটা মানুষের জায়গা কিভাবে দখল করতে চায়? আর ছেলে হওয়ার পর নাকি আমার অহংকার বেড়ে গেছে। এখন আল্লাহ যদি আমাকে ছেলে দেয়, এটা কি আমার দোষ? আমার কখনো ওরকম কোনো অহংকার ছিল না, কোনো কিছুই ছিল না। এখন সবসময় যদি আমাকে ওইভাবে বলা হয়, আমি যদি একটা কথা নাও বলতে পারি, সবসময় মানুষের মন মেজাজ কখনোই ঠিক থাকে না। অনেক অনেক কমেন্ট আসতেছে, আমি আসলে যাদের যাদের কমেন্ট করতে পারিনি তারা আমাকে মাফ করে দিও, কারণ উপরে চলে যাচ্ছে অনেক অনেক কমেন্ট। আমার যদি দেয়ালে পিঠ থেকে যায়, তখন আমি অবশ্যই কোনো স্টেপ নিব, কারণ কোনো মানুষই একটা মানুষের উপর এত নির্যাতন, এত মিথ্যা অপবাদ দিতে পারে না। সবকিছু খুলে বলো, কি হয়েছিল ওই দিন? ওই দিন আসলে ওই দিন আগে থেকেই ঝামেলা ছিল, মানে আমার সাথে তোমাদের ভাইয়ার সাথে আমার ঝামেলা মানে কয়েকদিন পরপরই হতো, কয়েকদিন পরপরই। তো যার কারণে ওই দিনও ওই ঝামেলাই ছিল। আমি তোমাদের ভাইয়াকে ডেকে জিজ্ঞেস করতেছিলাম যে রুম কিভাবে কি আলাদা করতেছে, তো তোমাদের ভাইয়া ওখানে আর কি আমাকে বলতেছে, আমি জানি আমাকে কেন বলতেছো। আমি ভাবছি হয়তো যে তোমাদের পিসাপুর সাথে কথা বলে তোমাদের ভাইয়া হয়তো এরকম আর কি একটা ডিসিশন নিচ্ছে যে বেডরুম আলাদা করবে। তো ওই ক্ষেত্রে আমি আর কি বলছি, তো আমাকে বলতেছে যে আমি জানি না, ওকে জিজ্ঞেস করে। আমি তখন আবার আমি রিপিট বলছি যে তোমার সাথে কি কথা হয়নি যে রুম আলাদা করতেছে? কারণ আমি জানি যে সবসময় বরাবর আমরা তিনজন একসাথে কথা বলি, আর যেহেতু আমরা তিনজন একসাথে বলিনি, হয়তো ওরা দুজন একসাথে কথা বলছি, তো জন্যই। তো ওই এক কথায় দুই কথায় আর কি ঝগড়া আর কি হয়েছে। আল্লাহ তোমাকে ভালো রাখুক, ওদের কাছে গিয়ে নিজেকে আর ছোট করো না। আপু তুমি ভালো থাকো, দোয়া করো আপু। বোন, জীবনে যদি সুখ চাও তাহলে ওই পরিবারের জন্য। সুখ না আপু, আমি একটু ভালো থাকতে চাই, মানে মেন্টালি ভাবে আমি একটু ভালো থাকতে চাই। আপু তুমি নাকি অনেক হিংসা করো। আমি যদি হিংসা করি, আমার আল্লাহই দেখবে যে আমি আমার মনের মধ্যে কি আছে আর কি নাই। আমি শুধু আল্লাহর কাছেই বলবো যে আমার মনের মধ্যে যদি হিংসা থাকে, তাহলে আল্লাহ যেন আমার বিচারটাই করে। হিংসায় যদি করতাম তাহলে হচ্ছে আমি আমার ছেলের কাছে দেখতে দিতাম না, বলতাম যে আমার ছেলেকে দেখতে দিব না। আমি যদি না দেখতে দিতাম তাহলে তো কোনোভাবেই মানে দেখতে পারতো না, যদি ওই হিংসা করে বা রাগ জেদ করে যদি বলতাম।
দেখতে আসতে চাইছে, আমিও আমার বন্ধু বলছি হ্যাঁ দেখতে আসুক, সমস্যা কি, কারণ এটা হচ্ছে ওদের হক, আর বাবুরও এটা হক, কারণ ওর বাবা। আর তোমরা ওই পোস্টে অনেকে কমেন্ট করছো যে মানে তুমি কি আসল মা না, আসলে হচ্ছে আমরা যেহেতু দুইজনই ওর মা, এই জন্য হচ্ছে আমি ওই ক্ষেত্রে উল্লেখ করে বলছি যে আয়েশের আম্মু। তো তোমরা এখানে অনেকে অনেক কিছু মানে মনে করতেছো যে আমি হয়তো সৎ মা বা কিছু, আসলে ওরকম কিছুই না। এই আলিশাকেও আমি মানে আমি ওর ইচ্ছা ছিল যে আলিশা আমাকে বুঝলাম না না ক ও। আপু আপু জানো কি লাইভে এসে কত আমি আপু কে কি করলো না করলো এগুলো নিয়ে আমার কোনো হেডেক নেই, কারণ আমি চাই না কারো লাইফ নিয়ে পড়ে থাকতে, কারো জীবন নিয়ে পড়ে থাকতে, কারো কথা নিয়ে পড়ে থাকতে। আমি আমার মতো থাকতে চাই। আমি এখনো বলি, সবসময় বলবো যে আমি আমাকে আমার মতো থাকতে দেওয়া হোক, এটা আমার অধিকার যে আমি আমার মতো বাঁচবো। কে কাকে ভয় পায় এগুলা আসলে আমার কাছে কোনো ম্যাটার না, কারণ একজন আরেকজনের ভয় করে থাকতেই পারে, এটা হচ্ছে তার একান্তই ব্যক্তিগত ব্যাপার। তুমি নাকি কোনো এত কমেন্ট এইভাবে উল্টাপাল্টা কমেন্ট আসছে। আপু জীবনের ঘটনা কি সত্যি একটু বলেন, নাকি ভিউ কমানোর ধান্দা? আপু আপনার যদি এরকম ভুল ভাবেন যে ভিউ বাড়ানোর জন্য বা ভিউ কমানোর জন্য এরকম করতেছে, আসলে এগুলো হচ্ছে ভুল ধারণা, কারণ মানুষ এত ছোট হয়ে কখনো আর কি ভিউ বাড়ায় না মানুষের, বুঝতে পারছেন? আপু তোমার মনটা অনেক ভালো, থ্যাংক ইউ। আপনি কি আসলেই ওদের কাউকে না বলে চলে আসছেন? এটা কিন্তু ক্লিয়ার করে দেন। আপনার মা আপনাকে নিয়ে চলে আসছে, ওরা কেউ জানতো না। আমার মাকে হচ্ছে তিশাই কল দিছে যাতে আমাকে এসে নিয়ে যায়, তো এখানে যদি এখন এসে বলে যে আমাকে না মানে আমি না জানিয়ে চলে আসছি, তাহলে আমি কি বলবো? কারণ আমার মা যখন আসছে তখন হচ্ছে তোমাদের ভাইয়া বাসায় ছিল না, কিন্তু তার আগে জানতো, যখন আমার মাকে আমার বাবাকে কল দেওয়া হয়েছে যে আমাকে নিয়ে আসার জন্য, তখন তোমাদের ভাইয়া ছিল। তোমাদের ভাইয়ার সাথে আমার বাবা কথা বলতে চাইছে যে একটু আহাদের কাছে তো আহাদের সাথে একটু কথা বলি, তখন তোমাদের ভাইয়ার হাতে ব্যথা। আমি আবার হচ্ছে কথা বলার সময় যখন বলছে তোমাদের ভাইয়া মানে মারবে না যেন কি এরকম একটা বলছে, তখন তোমাদের ভাইয়া হাত ধরে আমি বলতেছিলাম যে মারো মারো, তখন তোমাদের ভাইয়ার যে এক হাতে শিলি ছিল এটা আর কি আমি খেয়াল করি নাই ওই মুহূর্তে, ওই কারণে তোমাদের ভাইয়া হাতে ব্যথা পাইছে। তো এই জন্য হচ্ছে আমার আব্বুর সাথে তখন কথা বলে নেই যে হাতে ব্যথা করতেছে বা অসুস্থ, এই জন্য। এখন যদি নিজে থেকে কেউ কথা না বলে সেটা তো আমার কোনো ফল্ট না, কিন্তু আমার মা যে আমাকে নিতে আসছে এটা বাসার সবাই দেখছে। আমি আমার মায়ের সাথে আসছি, আমি শুরুতে বলছিলাম যে আমি একা যাই, তো আমাকে একা বাসা থেকে বের হতে দেওয়া হয়নি, যার কারণে আমার মাকে আমার বাবাকে কল করে আনা হয়েছে, আর এটা বাসার সবাই জানতো। এখন যদি বাসার প্রত্যেকটা মানুষ এটা অস্বীকার করে, তাহলে আমি বলবো ওই মানুষগুলো কোনো মানুষের জন্মেই না, মানুষের জন্মেরই না। মানে একটা মানুষের লাইফ, এখানে লাইফ রিস্ক নিয়ে কথা হইতেছে, লাইফ শেষ হয়ে যেতেছে এখানে, ওইখানে এতগুলা মানুষ মানে মিথ্যে কথা বলতেছে, তাহলে আমি বলবো যে ওই মানুষগুলোর ধ্বংসের জন্য আল্লাহ আমাকে দেখায়। আমার ব্যক্তিগতভাবে আর কোনো কিছু বলার নেই। অনেক অনেক দোয়া রইল আপু, ভালো থাকো, দোয়া করো আপু। আচ্ছা, এই যে 50 লাখ টাকা ঋণ হয়েছে, এগুলা কি শুধু শুধু জামা কাপড় কিনে হয়েছেন নাকি না আদার্স অনেক অনেক সবকিছু মিলেই হয়েছে? যেমন হচ্ছে ফোন কেনার ওইখানে যেদিন আমরা ফোন টোন কিনলাম অনেক ওইগুলা, তারপরে হচ্ছে জামা কাপড় কেনার ওইখানে তো হয়েছেই, কারণ যেহেতু আমাদের সবার বাসায় শপিং করে দেওয়া হয়েছিল ঈদের, সবার বাবা মাকে। কিন্তু ওইখানে হচ্ছে যে ঋণটা হয়েছে, ওইখানে ঋণ দেওয়ার জন্য এর আগে আমার আইফোনটাও সেল করা হয়েছে, তোমাদের তিশাপুর আইফোনও সেল করা হয়েছে, আমার যে মটোরোলা ফোনটা ছিল সেটাও অনেক আগে সেল করা হয়েছে। তারপর আমাকে যে একটা ফোন কিনে দেওয়া হয়েছিল ওই ফোনটা হচ্ছে আসার সময় আর কি ভেঙে ফেলছে তিশা। আর আমার যে স্বর্ণগয়না ছিল, আমাদের মাঝখানে একবার ঝামেলা, যখন আর কি বললাম যে নারায়ণগঞ্জ চলে যাব, তখন হচ্ছে আমি বলছিলাম যে আমাদের আলাদা বেডরুমে ঘুমানোর দরকার। তো ওইখানে হচ্ছে তিশা বলছে যে আলাদা বেডরুমে থাকা আমার কাছে ছোট লেগে লাগে, একই ফ্ল্যাটের মধ্যে থাকা। তো ওইখানে তিশার দিক থেকে বলছে যে আমরা আলাদা করে ফেলি।
ওখানে কিন্তু আমার বিন্দু পরিমাণ কোনো ইচ্ছা ছিল না। এখন এটাও যদি আমার টপিকে মানে আমার দিকে ছুড়ে, ভাবিটা দেখলাম পাশে বসে ভাবি বলতেছে আমি নাকি বলছি আলাদা করা, উপরে আল্লাহ আছে আর নিচে মাটি আছে। যদি আমি এই কথাটা বলে থাকি, আল্লাহ যেন সবার সামনে আমার বিচার করে, আমার শাস্তি যেন ওইভাবেই হয়। তো ওই সময় এই কথাটা হয়েছে। তো তারপরে হচ্ছে যেহেতু ওই সময় সংসার আমরা আলাদা করে ফেলবো, তো ওই সময় আমার হচ্ছে হাতের যে আমার স্বর্ণের ব্রেসলেটটা ছিল, ওই স্বর্ণের ব্রেসলেটটা আর হচ্ছে আমার এই যে কানের দুলগুলো স্বর্ণের, এই দুইটা শুধু আমি বন্ধক রেখে মানে টুকটাক হাড়ি পাতিল কেনাকাটা হয়েছিল। যেহেতু এই কথাটা 2 দিন ধরে হইতেছিল, আর কি সব বারবার বলতেছিল ফার্নিচারগুলো উপরে নিয়ে যা, যে ফার্নিচারগুলো আমাকে দিবে, আর যে ফার্নিচারগুলো আমি আর ও আর কি নিচে রাখবে, মানে এক প্রকার আর কি বলতেছিল যে যা যা করো তাড়াতাড়ি কর, মানে হাড়ি আলাদা হবে তাড়াতাড়ি হবে। তো এই জন্য হচ্ছে আমার এই দুইটা জিনিসই হচ্ছে আমি বন্ধক রেখে মানে যে যে জিনিস দরকার, যেমন হচ্ছে তোষক, তারপর হচ্ছে বটি, হাড়ি পাতিল কিছু কিছু, এগুলো হচ্ছে কিনা হচ্ছে। বাদ বাকি যেই স্বর্ণের আমার যে জিনিসগুলো ছিল, যেমন আমার যে চেইন দুইটা, তারপর হচ্ছে আরো অনেক কিছু ছিল, সেগুলো হচ্ছে আস্তে আস্তে আমাদের এই ঋণের জন্যই বন্ধক দেওয়া হচ্ছে। তখন একসময় দেখা যায় আমাদের বাসায় বাজার থাকে না, একসময় কোনো একটা জায়গায় যাইতাম, মানে হাতে টাকা থাকতো না। তো তিশার জিনিসগুলো আমার জিনিসগুলো কম্বাইন্ড করে আর কি বন্ধক দেওয়া হয়েছে। ওখানে যে তিশা এই কথাটা বলছে যে আমার জিনিস নাকি আমি সবকিছু বন্ধক দিছি মানে ওই সংসার করার জন্য, এটা একদমই ভুল। ওই স্বর্ণের যদি আমি যদি একসাথে বন্ধক দিয়েই থাকি তাহলে ওই ডেটটাই থাকবে। আমি ওই সময় দুইটা জিনিসই বন্ধক দিয়েছিলাম। আম্মু নিজে গিয়ে ওই দুইটা জিনিস বন্ধক রেখে আসছে। আমি আম্মুকে বলবো আম্মুর জন্য সত্য কথাটাই বলে, যদি কখন আম্মু এই ব্যাপারে কোনো কথা বলে তাহলে বলবো যে সত্য কথাটাই যেন বলে। ওই সময় শুধু এই দুটো জিনিস বন্ধক দিয়ে হচ্ছে তোষক, তারপর হচ্ছে এই সংসার টুকটাকি জিনিসগুলো মানে কিনছিলাম, তারপরে ওগুলা হচ্ছে আমাদের এই সংসারই আমরা ব্যবহার করতাম। আর আরেকটা কথা যেটা হচ্ছে মিথ্যা, সেটা হচ্ছে যে আমার সিজারের সময় নাকি আম্মুর চুরি বন্ধক রাখা হয়েছিল। আম্মুর চুরি বন্ধক রাখা হয়েছে রিসেন্ট, মানে রোজার ঈদের পরে মেবি, না রোজার ঈদের পরে মেবি বন্ধক রাখা হয়েছে। এটা একমাত্রই ভুল। আমি তিশাকে বলবো যে তিশা তুই মনে করে দেখ যে আম্মুর চুরি কিন্তু ওই সময় বন্ধক রাখা হয়েছে। তখন হচ্ছে আমাদের বাসায় বাজার ছিল না, আরো নানান দিকের বাবুদের ডাইপার, দুধ এগুলো আর কি লাগবো, তো এই জন্য আবার বাসা ভাড়া জমে গেছিল। এটা আমার তখন মনে আছে। আয়াস হওয়ার সময় যদি আম্মুর চুরি বন্ধক রাখা হয় তাহলে তোমরা আয়াস হওয়ার পরে যে ভিডিওগুলো আছে ওগুলো একটু খেয়াল করে দেখো, ব্লগগুলো, যে আম্মুর হাতের চুরিটা আছে নাকি নাই। আমি আর কোনো কিছুই বলবো না, ভিডিওগুলো দেখো। আয়াস হওয়ার সময় যদি বন্ধক রাখা হয় তাহলে আম্মুর হাতে কখনোই ওই চুরিগুলো থাকবে না। না মনে হয় পরে না, যেন আগে বলতে পারি না, আমার ওই জিনিসটা খেয়াল নেই, কিন্তু এতটুকু খেয়াল আছে যে ওই চুরিটা 1-1.5 মাস আগে, 2 মাস আগে বন্ধক রাখা হয়েছে। আয়াস হওয়ার সময় কোনো চুরি বন্ধক রাখা হয়নি। ওই সময় তোমাদের ভাইয়ার টাকা কিভাবে অ্যারেঞ্জ করছে তাও আমি জানি না, কারণ তখন আমি অসুস্থ ছিলাম। তোমারে দোষ আছে, তুমি শুধু যে ওই আপুর দোষ তা নয়, তুমি খুব চালাক। হ্যাঁ আমি খুব চালাক, আমারও দোষ আছে। আমার দোষ আমি তো বললাম যে আমি এই 2টা বছর অনেক মানানোর ট্রাই করছি, আমি মানাতে পারিনি। এই জন্য আমি হচ্ছে সরে আসছি, কারণ যেহেতু একটা জিনিস মানে একটা সমস্যার সমাধান হচ্ছে না, ওইখানে থেকে তো ওই সমস্যাটা মানে মানে বাড়ায় তো কোনো লাভ নেই। আপু আপনার নাকি বিয়েতে 10 লাখ টাকা কাবিন দিয়েছিল। না আপু, আমার বিয়েতে 10 লাখ টাকা কাবিন দেয় না, আমার বিয়েতে হচ্ছে 1 লাখ টাকা কাবিন, 50,000 টাকা হচ্ছে ওইখানে উসল দেওয়া হয়েছে। কিন্তু উসল বলতে শুধু লিখিত উসল, আমার হাতেও দেওয়া হয়নি, হচ্ছে লিখিত উসল, আর হচ্ছে 50,000 টাকা এমনি আছে। আপু একটু রিপ্লাই দিবা? হ্যাঁ আপু রিপ্লাই দিয়েছে, আগের যে কমেন্টগুলো ওগুলো হচ্ছে উঠে গেছে। তোমার ফোন কোথায়? আমার ফোন ওই পাশে থাকা অবস্থায় তিশা রাগ করে ভেঙে ফেলছে, যেদিন আর কি আমি চলে আসছি ওই দিন। তো এখন হচ্ছে আমার বর্তমানে কোনো ফোন নাই, আমি হচ্ছে বাসার একটা ফোন ইউজ করতেছি। আর একটা ভিডিওতে দেখলাম আমার শ্বশুর কমেন্ট করছে যে আমাকে ওই বাসায় যাওয়ার জন্য, কিন্তু আমি চাচ্ছি না মানে কোনো কিছু করতে, আমি চাচ্ছি যে এই ব্যাপারটা টোটালি মানে অ্যাভয়েড করতে। লাভ বাইট নিয়ে যে অপমান করছে আপনাকে, আপনি কালো, আপনার লাভ বাইট দিলে বোঝা যায় না। আমাকে যদি আমার হাজবেন্ড লাভ বাইট দিয়েই থাকে, আমার হাজবেন্ড যেন বুকে হাত দিয়ে বলতে পারে যে হ্যাঁ আমি আজকে লাভ বাইট দিছি, বলতে হবে এটা। কারণ কোনো ভিডিওতে নাই, কোনো কিছুতে নাই, আর কখনো দেয়ই তো নাই। এই সব পার্সোনাল টপিকগুলো নিয়েও যদি এত নোংরামি করে তাহলে আমার আর কোনো কিছু বলার থাকবে না। কারণ আমার হাজবেন্ডের তরফ থেকে একটা পোস্ট আসছে বিদায় আমি হচ্ছে একটা পোস্ট দিছি, তারপর কিন্তু আমি আর কোনো কিছুই বলিনি। কালকেও যে লাইভে আসছি, কালকেও তোমরা এইরকম কমেন্টগুলো করছো, কিন্তু আমি কিন্তু কোনো কিছু বলিনি, কারণ আমার কোনো কিছু বলার ইচ্ছেই নেই। তিশার কথায় উঠে আর উদ্বাস করে সে কিভাবে তোমাকে, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার আপু।
আজকের লাইফটা অনেকক্ষণ করছি, এখন হচ্ছে একটু বাবুকে টাইম দিব। এখন বাবুকে একটু দেখি বাবু কি করে, ঘুমাবে কিনা বলতে পারতেছি না। আপু প্লিজ বলো তোমার অরিজিনাল কি লিখছে। আপু প্লিজ বলো তোমাকে অরিজিনাল বিয়েটা করায় আনছে কে? তখন আমার তিশার সাথেই কথা হয়েছিল, যখন আর কি বিয়ের ব্যাপারে আমি কথা বলছিলাম। আর ওই দিন হচ্ছে আমি না বলি যে বিয়ের ব্যাপারেই কথা হয়েছিল। তো তারপর আর কি আমি 3 থেকে 4 মাস আগে আর কি জানতে পারি যে তোমাদের তিশাপু রাজি ছিল না, মানে তোমাদের ভাইয়া তিশাপুকে কনভিন্স করে তারপর হচ্ছে আমাকে বিয়ে করতে। তো তারপরে লাস্টে যখন ঝামেলা লাগতো তখন হচ্ছে তোমাদের ভাইয়াকে তিশা বলতো যে আগেই বলছিলাম কেন বিয়ে করছিস, মানে এইসব নানা ধরনের কথাবার্তা। তো এই কথাটা আমার অনেক খারাপ লাগতো। এই কথাটা আমি তিশাকে বলছিলাম যে তিশা আমার তো কিন্তু আমার এই কথাটা খারাপ লাগে। তখন আমাকে তিশা বলছে যে কথা আমি তোকে বলিনি, এটা আমি হাতকে খোটা দিয়ে বলি। তো ওইটাই আমার সামনে না বলে হয়তো ওকে আড়ালভাবে বললে হয়তো আমি হয়তো কষ্ট পেতাম না। এটা যদি আমি মিথ্যা বলে থাকি তাহলে তিশাই বলুক যে আমি ওকে কি এই কথাটা বলছিলাম নাকি বলছিলাম না। এখন হচ্ছে লাইফটা শেষ করব, কারণ হচ্ছে এখন অনেকক্ষণ হয়ে গেছে আর আমি বসে থাকতে পারতেছি না। এখন অনেক কাজ আছে, কারণ কয়েকটা প্রমোশনের কাজ আছে। কারণ এর আগে তো আমি কখনো প্রমোশনের কাজ করি নাই, আমাকে দিয়ে করাইতে চাই নাই প্রমোশনের কাজ। এখন কিছু কিছু আপুই হচ্ছে আমাকে দিয়ে আবার প্রমোশনের কাজ করাতে চাচ্ছে। তো দেখি কিভাবে কি করা যায়। তো ওইগুলো নিয়ে এখন আমি একটু ব্যস্ত, আমি আমার মতো। আয়াসকে দেখাও। আয়াস মেবি ঘুমাই গেছে আপু, কারণ আয়াস যদি জাগনা থাকতো ওর আওয়াজ পাইতাম এই রুম থেকে। আর তোমরা অনেকেই হচ্ছে ডেইলি ব্লগগুলো চাও। আসলে আমাদের বাসাটা তো অনেক ছোট্ট, তো এই জন্য হচ্ছে আমাদের জিনিসপত্র বাসায় মানে বেশি, আমাদের 2টা রুমই অনেক ছোট ছোট। তো দেখি মানে কিভাবে কি গুজগাছ করে আর কি করা যায়। কারণ ভাই আমরা এত বড় লোক না, আমার বাবাও এত বড় লোক না, এই জন্যই হচ্ছে আমি গার্মেন্টসে জব করতাম। কোনো মানুষই স্বাদে বা শখে বসে জব করে না। এখন এটা নিয়ে যদি আমাকে বারবার খোটা শুনতে হয় যে আমি গার্মেন্টস কর্মী, তাহলে ওই মানুষগুলোকে আমার কখনোই কিছু বলার থাকবে না। আর আরেকটা কথা বলি যে সাইমন যে বলছে বাবুকে দুধ আর ডাইপারের ব্যাপারে যে টাকা চাইছে, আমি কি সাইমনের কাছে টাকাটা চাইছি? সাইমনের যদি বিন্দু মাত্র বিবেক থাকে তাহলে আমাকে মানে ও জানাবে যে ওর কাছে আমি টাকাটা পার্সোনাল ভাবে চাইছি কিনা। ও যে আমাকে যেভাবে কথাটা বললো মনে হলো যে ওই বাসার ও মালিক আমাকে বলতেছে আমি ওই বাসার ভাড়াটিয়া। আমি সম্পর্ক থাকা অবস্থায় আমি যদি বাবুর দুধ ডাইপারের টাকা চাইলেও যদি ওইখানে আমি লোভী তারপর আরো কিছু হয়ে যাই, তাহলে আমি বলবো ভাই আমার বাচ্চার দুধ ডাইপার খরচ দেওয়া লাগবে না। আর একটা কথা আমি যেটা শুনলাম যে তিশা বলছে যে আমি বাবুকে নিয়ে আসতে চাইছি, একবার বলে বাবুকে দিবে, একবার বলে দিবেন না। আমি বাবুকে দেওয়ার কথা শুধু একবারই বলছি, আর সেটার একটা কারণ আছে। আমাদের ভাইয়া কক্সবাজার থাকা অবস্থায় মানে দেখছে যে বাবুকে চুল মানে ট্রিম করে দেওয়া হয়েছে, মানে ছোট করে দেওয়া হয়েছে, একবারে ঠালুবালি করা হয়নি। তো ওই সময় তোমাদের ভাইয়া কমেন্ট করছে যে বাবুর চুল যে কাটছে আমাকে কি একবার জিজ্ঞেস করা হয়েছে। আমাদের ভাষায় অনেক গরম, যার কারণে বাবু মানে মাথা ঘেমে যেত, মানে গরমে হয়তো মাথা ঘেমে যেত, যার কারণে বাবুর চুলগুলো একটু ট্রিম করে দেওয়া হয়েছে। মানে ছোট ছোট তো মানে এখনো আছে চুল, কিন্তু ট্রিম করে দেওয়া হয়েছে। তো তোমাদের ভাইয়ার কথা ছিল যে আমি যদি বাচ্চার ভরণ পোষণের দায়িত্ব নেই তাহলে যেন বাবুর নখটা কাটার আগেও যেন তোমাদের ভাইয়ের কাছ থেকে আমি পারমিশন নিয়ে কাটি, চুল কাটার আগেও যেন পারমিশন নিয়ে কাটি। কারণ তোমাদের ভাইয়া অনেক আগে থেকেই বলে যে বাবুর চুল অনেক পছন্দ। তো এটা আমার ভুল হয়েছে, আমি তোমাদের ভাইয়ের কাছে মানে এটা স্বীকার করছি যে এটা আমার ভুল হয়েছে, আমি বলিনি। কারণ হচ্ছে ওই সময় আমি বাসে আসার পরেও ওরা যে কক্সবাজার গেল আমাকে যাইতে বলছিল, কিন্তু আমি বলছি যে না আমি যাবো না, কারণ আমার ওই মেন্টালিটি নাই, তো আমি যাইনি এই জন্য। তো বলছে যে বাবু যদি ভরণ পোষণের দায়িত্ব নেয় তাহলে হচ্ছে বাবুর যেন নখ কাটার আগে, চুল কাটার আগে, বাবু যা করবে বাবুর সবকিছু করার আগে যেন আমি বলি। তো ওই সময় আমি ওর আগের মাথায় একবারই শুধু বলছিলাম যে এইভাবে আমি বাবুকে রাখতে পারবো না, কারণ সবকিছুর দিক থেকেই যদি আমার দোষ হয় তাহলে এখানে আমার কিছু বলার নেই। আমি একটা বাচ্চা জন্ম দিছি, সেই বাচ্চাটাকে আমি দিয়ে দেওয়ার জন্য জন্ম দিইনি। যাই হোক এখন হচ্ছে লাইফটা শেষ করবো। তো এই এক কথা দুই কথায় যে একটা কথা বলছি সেটা নিয়েই আমাকে খোটা দেওয়া হচ্ছে, আমি বাবুকে দিয়ে দিতেও চাইছি। মানে এটা তো রাগের মাথায় বলা হয়েছে। রাগের মাথায় তো তিশা অনেক কিছু বলছে আমাকে ওই দিন, যে তুই যাবি বাসা যাবি, কোনো কিছু নিতে পারবি না, জামা কাপড় না, বাবুর ফিটারটা পর্যন্ত নিত না, কারণ এই ফিটার আমার নিজের টাকার কেনা। তো আমি কিছু আনতে চাইনি। তো আমার আম্মুর সামনে আর কি বলছি যে বাবু ফিটারও দিবে না তিশা। তখন আর কি তিশার হাত থেকে আমার ফোন নিয়ে বলছে যে এটা রাগের মাথায় বলছি। তো আমিও সেম ওই কথাটা আমি রাগের মাথায় বলছি যে বাবুকে নিয়ে যাই, ভাবে আমি বাবুকে রাখতে পারবো না। মানুষের মন মেজাজ কখনোই একরকম থাকে না। আপু তুমি ভালো থাকো, দোয়া করো আপু। হ্যাঁ আপু আমারই ভুল, জেনে শুনে আমি গেছি, এটা আমারই ভুল।
কিন্তু আমি তখন জানতাম যে তিশা রাজি। যদি আমি একবারও জানতাম যে ও রাজি না বা রাজি ছিল না, ওর কষ্ট হয়েছে রাজি হইতে, তাহলে আমি কোনোদিনও যেতাম না। এতে যদি টাকার সমস্যা থাকে তাহলে মানুষ শপিং করে কিভাবে? আসলে আমরা মজুবাজার থেকে হচ্ছে বাকিতে শপিং করতাম, যার কারণে আমাদের এতগুলো টাকা আর কি ঋণ হয়ে গেছে। যাই হোক, তোমরা সবাই ভালো থাকো, দোয়া করো আমার জন্য, আর বাবুর জন্যও দোয়া করো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আমি চাই না যে কখনো লাইভে এসে আমি কিছু বলতে, তোমরা অনেক অনেক কমেন্ট করো, যার কারণে হচ্ছে লাইভে আসি, কিন্তু লাইভে আসার পরেও আমি তোমাদের সাথে মানে ওরকম ভাবে কথা বলতে পারি না। আসলে ওইরকম মেন্টালিটির মধ্যে নাই যে ভালোভাবে কথা বলবো বা কিছু।